আর্মি ব্যারাকে ফিরলে নিষিদ্ধ আওয়ামী লীগ কঠোরভাবে মাঠে নামতে পারে। এই সেনাপ্রধান সবসময় আমাদের, যিনি সেনাপ্রধান এখন আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিলেন, শেখ হাসিনার সময়ও তিনি ছিলেন, সেই সেনাপ্রধান সবসময় বলে এসেছিলেন যে নির্বাচিত সরকার এলে, মানে 5 আগস্টে ঘটনার পরে নির্বাচিত সরকার এলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। এখনো যায়নি যে সেনাবাহিনী, এর কারণ কি বলে মনে হয়? আপনার মন্তব্য শুনতে চাই যে সেনাবাহিনী এখনো ব্যারাকে ফিরে যায় নাই। আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে মাঠে নামে তাহলে তাকে মোকাবেলা করবার মতন তাদের সেই পলিটিক্যাল উইজডম বলেন বা পলিটিক্যাল স্ট্রেংথ বলেন বা পলিটিক্যাল কি বলবো পলিটিক্যাল ক্যাপাসিটি বলেন, সেটাও গভর্নমেন্টের নাই। এটা নির্বাচিত সরকারের ব্যর্থতা। নির্বাচিত সরকার আর্মিকে ব্যারাককে ফেরত পাঠাতে ব্যর্থ হয়েছে, 1। 2 হচ্ছে নির্বাচিত সরকার স্বীকার করে নিচ্ছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা, মানে অ্যাটলিস্ট লিভেবল রাখা। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি 5ই আগস্টের পর ঠিক বলাটা খুবই মানে ভুল হবে। হ্যাঁ, লিভেবল বাংলাদেশ রাখা, সেই ক্যাপাসিটি, সেই কম্পিটেন্স গভর্নমেন্টের নাই। এর বাইরে তো আমি আসলে কেন সেনাবাহিনী ব্যারাকে ফিরছে না তার জবাব দিতে পারবো না। কারণ একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ যখন ছিল বাংলাদেশ, সেই সময়ও কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশের মাটিতে নেমেই ইন্ডিয়ান আর্মিকে বাধ্য করেছিল চলে যেতে ইন্ডিয়াতে। এটা কিন্তু ওনার একটা বিরাট সাফল্য হিসেবে দেখা হয়, বিরাট সাফল্য। সো সেখানে একটা নতুন গভর্নমেন্ট, বাংলাদেশে কোনো যুদ্ধ হয় নাই, নাম্বার 1। নাম্বার 2, বাংলাদেশ কোনো ওয়ার অবস্থায় এখন নাই, আগেও হয় নাই, এখনো নাই। এরকম অবস্থায় সেনাবাহিনী যারা, মানে আমার সবসময় আমাদের সেনাবাহিনী প্রধানকে মনে হয়েছে যে উনি যা বলছেন উনি সেটা মিন করছেন। উনি বলেছেন আমি টায়ার্ড, আমি ক্লান্ত হয়ে গেছি এই সিভিল দায়িত্ব পালন করতে করতে। দ্যাট ইজ নট মাই জব। হি ইজ অ্যাবসলিউটলি রাইট, দ্যাট ইজ নট হিজ জব। কিন্তু তাকে এটা করতে হচ্ছে, স্টিল তিনি সেখানে আছেন, তিনি সেখানে আছেন এবং তাকে এটা করতে হচ্ছে নিশ্চয়ই। এই গভর্নমেন্ট তাকে সেই মানে নিজেরাও সেই ভরসা পাচ্ছে না যে তারা আর্মিকে ছাড়া তারা ল অ্যান্ড অর্ডার কে ঠিক রাখতে পারবে। এবং আমাদের হোম মিনিস্টার ভেরি ইন্টারেস্টিংলি ওনার সকল বিষয় বুৎপত্তি আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মানে উনি সংবিধান নিয়ে যখন কথা বলেন তখন আমার মনে হয় যে মানে আমাদের মানে সংবিধানের বড় বড় যারা মানে মানে কি বলবো বিশেষজ্ঞ ছিলেন এবং আছেন এখনো, তারাও খুবই থতমত খেয়ে যাবেন। হ্যাঁ, উনি এত ভালো সংবিধান বোঝেন, জানেন। মানে উনি যদি একটু মাটিতে নেমে এসে, মানে সংবিধানের বইয়ের থেকে মাটিতে নেমে এসে আইন শৃঙ্খলাটার দিকে একটু তাকাইতেন, যদি মবের দিকে একটু নজর দিতেন, যদি ওনার দলের নেতা কর্মীদের চাঁদাবাজি এবং এলাকায় এলাকায় যে দখলদারিত্ব সেটার দিকে নজর দিতেন, কিংবা ধরুন এই যে হরে দরে কশ্যপ গোত্রের মতন মামলা হচ্ছে হরে দরে, হ্যাঁ, সেগুলোর দিকে একটু মানে নজরদারিটা বাড়াইতেন, তাহলে হয়তো মানে আর্মি ব্যারাকে ফিরে যেতে পারতো, তাহলে হয়তো বাংলাদেশের মানুষ আরেকটু পিসফুলি ঘুমাইতে পারতো, তাহলে হয়তো যারা কোনো দল করে না তারা আরেকটু বেশি নিরাপদ বোধ করতো। আসলে কি ভারত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে সিরিয়াস? মানে আমার কাছে ডক্টর ইউনূস সরকারের সাথে বিএনপি সরকারের ভারত বিষয়ে অবস্থান খুব বেশি বদল মনে হয় না। শুধুমাত্র জনাব খলিলুর রহমানের ভারত সফর করে শেখ হাসিনাকে প্রত্যর্পণ, মানে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে একটা কথা আদায় করা ছাড়া। আপনি এটাকে কিভাবে দেখেন? আপনার টেকটা কি, আপনি যদি একটু বলতেন। আমি একজন পলিটিক্যাল পার্সন হিসেবে আমার কাছে মনে হয় যে এটা ভারত কখনো করবে না, বিকজ শেখ হাসিনা ওয়াজ দি টেস্টেড এন্ড ট্রাস্টেড ফ্রেন্ড অফ ইন্ডিয়া। এখন যদি তারা শেখ হাসিনাকে ফেরত দেয়, এটা কিন্তু তাদের অন্য বন্ধু যারা আছে বিভিন্ন দেশে তাদের কাছে একটা খারাপ বার্তা যাবে, 1। 2 হচ্ছে ভারত কিন্তু একটা বিষয় পরিষ্কার করেছে যে কেউ যদি তাদের দেশে আশ্রয় নেয় তাহলে তারা তাকে কখনো তার দেশে পুশ করে না। দালাই লামার কথা তারা কিন্তু খুব বলে। সো এখন আমি এই সকল কিছু দেখে আমার কাছে মনে হয়েছে যে আমার মনে হয় না শেখ হাসিনাকে তারা ব্যাক করবে। আর তাছাড়া আমাদের বন্দি মানে যে বিনিময় চুক্তিটা আছে, হ্যাঁ, মানে ফেরত পাঠানোর যে চুক্তিটা, সেটা কিন্তু অনেকগুলো ইফস এন্ড বাটস আছে। আমি মানে গত 24 সালে পড়েছিলাম এটা, এখন আর অত একদম এক্স্যাক্টলি বলতে পারবো না আপনাকে, মুখস্থ নাই। কিন্তু যদি পলিটিক্যাল মোটিভেটেড কেস যদি তারা মনে করে, হ্যাঁ, তখন কিন্তু তারা কিছুতেই আর বন্দিকে ফেরত পাঠায় না। এবং
ডেফিনেটলি শেখ হাসিনা যেহেতু পলিটিশিয়ান, ওনার কেস তো পলিটিক্যালি মোটিভেটেড, তো তারা বলবেই। তো মানে এইসব নানান দিক দেখে আমার কাছে মনে হয়েছে যে না, একটা তাদের ফেরত পাঠানোর কথা না। 5 অগস্টের পর থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত এই যে 15টা 13টা 14টা মাস আমি যে বিএনপির নানান অপকর্ম নিয়ে প্রশ্ন তুলেছি, সেটা কেন তুললাম? তখন তো আর মনোনয়ন দেওয়া না দেওয়ার কথা আসে নাই, আমি কিন্তু তুলেছি। 1 2 হলো, আমি সব সময় আপনাকে আমার আগের ইন্টারভিউতেও বলেছিলাম যে রাজনৈতিক দলগুলোর আসন পরিবর্তন হয়, আজকে যে এদিকে বসছে কালকে সে ওদিকে বসে, কিন্তু ভাগ্যের পরিহাস আমার আসনটা অপরিবর্তিতই থাকে। আমি সব সময় অপ্রেসড মানুষের পক্ষে কথা বলি, যে কারণে যখন বিএনপির নেতা নেত্রীদের নেতাকর্মীদের যেভাবে মামলা হামলা, মিথ্যা মামলা, গায়েবী মামলার মধ্যে দিয়ে যেতে হয়েছে, আজকে যখন আমি দেখি একই কায়দায় এফআইআর এর মধ্যে সেম অ্যালিগেশন 25টা 30টা এফআইআর দেখি, একই অ্যালিগেশন, শুধু নাম পরিবর্তন হচ্ছে, 500 জন আসামি, তার মধ্যে ধরেন শিরিন শারমিন চৌধুরী খুনের মামলা, মানে উইচ ইজ অ্যাবসার্ড। তো এই বিষয়গুলো যখন আমি দেখি, তখন আমার কাছে মনে হয় এগুলো ভীষণ রকম অন্যায়, এবং একজন আইনজীবী হিসেবে, একজন আইন প্রণেতা হিসেবে, একজন নাগরিক হিসেবে, একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে এটা প্রতিবাদ করার একটা মানে কি বলবো, এটা আমার প্রাথমিক দায়িত্বের মধ্যে পড়ে। এখন এটার বেনিফিট শিরিন শারমিন চৌধুরী পাচ্ছে না এটার বেনিফিট তারেক রহমান পাচ্ছে, এটার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অন্যায়টার বিরুদ্ধে আওয়াজ তোলা। মানে একটা আওয়াজের বাইরে তো আসলে আমার মতন সামান্য একজন সংসদ সদস্য কিছু করতে পারে না, এর চেয়ে বেশি কিছু করার আসলে আমার নাই, আমার ক্ষমতা নাই, কিন্তু আওয়াজটা তো আসলে তোলা দরকার। আচ্ছা ব্যারিস্টার ফারহানা, এই সিরিজের শেষ প্রশ্ন, আপনি কি এই 15 বা 17 বছরে মানে আপনি কি সবসময় এরকম ন্যায়ের পক্ষে থেকেছেন দলের পক্ষে না থেকে? সবসময় কি আপনি? না, আমি সবসময় পারিনি, না না পারিনি। আপনাকে অনেক সময় আমাকে অনেক কিছু দেখেও না দেখার ভান করতে হয়েছে, অনেক কিছু বলা উচিত কিন্তু আমি হয়তো বলি নাই। তবে খালেদ ভাই, আমি নিজের সঙ্গে নিজে বসেছি, আমি 1-1.5 বছর আমি নিজের সঙ্গে নিজে প্রচুর কথা বলেছি, এবং আমি নিজেকে প্রশ্ন করেছি যে তুমি কেন বলো নাই, কেন তখন তুমি এই কথাগুলো বলো নাই। হ্যাঁ, ধরুন 21 আগস্ট ফর এক্সাম্পল, এটা নিয়ে কিন্তু আমি আমার দলের যে ন্যারেটিভ সেটা আমি বারবার বলেছি। হ্যাঁ, তারপরে ধরুন বিচার বিভাগের স্বাধীনতা, মাজদার হোসেন মামলা, এই মামলাটা যে যখন সৈয়দ ইশতিয়াক আহমেদ বারবার চেষ্টা করলেন যেটা করার, তখন কিন্তু বিএনপি 2001 সালে সেই সময় বলেছিল না আমরা এসে করব, কিন্তু সেই মামলাটা কিন্তু 7 পর্যন্ত হয় নাই, সেই মামলার বাস্তবায়ন। তারপরে ধরুন বিচারপতিদের বয়স বাড়ানো, হ্যাঁ, কে এম হাসানকে চিফ অফ দি গভর্নমেন্ট করার জন্য, ইন্টারিম গভর্নমেন্ট করার জন্য। সো এই বিষয়গুলো আমি আসলে বলি নাই, এবং আমি নিজেকে নিজে প্রশ্ন করেছি যে আমি কেন বলি নাই। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তিটি হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার যে 3 দিন আগে বাণিজ্য চুক্তিটা করলো, যেটার মধ্যে থেকে আমি অন্তর্বর্তীকালীন সরকারের যিনি মুখপাত্র ছিলেন সেই শফিক সাহেবকে জানতে চাইলাম, শফিক সাহেব বললেন যে এটা যে কোনো সময় এটা বাতিলও করা যেতে পারে, কিন্তু সরকার এটিকে রাখলো শুধু না, যিনি এই চুক্তিটি করার কৃতিত্ব বেশি দাবি করতে পারেন তাকে আবার এই সরকারের মন্ত্রীও করা হলো। সব কিছু নিয়ে আপনি এইটা একটা সংসদের মাধ্যমে রিভিউ করার একটা দাবি তুলেছেন, এইটার এখন কি অবস্থা? মানে আমার কাছে মনে হয় যে হ্যাঁ এটা হইতে পারে, যেমন শফিক সাহেব বলতেছেন যে চুক্তিটা খুবই ভালো, ব্যারিস্টার ফুয়াদও বললেন যে হ্যাঁ ইন্ডিয়ার ইয়া থেকে বাইরে হয়ে আমেরিকার ইয়া খুবই ভালো, আমি বললাম ভালো হলে ভালো, কিন্তু আপনার দাবিটা তো খুব যুক্তিযুক্ত যে সংসদের মাধ্যমে রিভিউ করার দাবি। এই দাবিটার ক্ষেত্রে আপনি খালি দাবি তুলতে পারেন, মানে এই রিভিউটা একজন সংসদ সদস্য হিসেবে আপনিও করতে পারেন কিনা, মানে আপনিও এইটা আসলে টেবিলে দিতে পারেন কিনা, বা এটা আপনি কিভাবে চান, বা এটা কিভাবে হতে পারে? খালেদ ভাই, আমি দীর্ঘ সময় এটা নিয়ে ভেবেছি যে আমাদের আর্টিকেল 145A অনুযায়ী সংবিধানের যে কোনো বিদেশি চুক্তি যদি সেটা গোপনীয় না হয়ে থাকে সংসদে প্রেজেন্ট করতে হবে, কিন্তু আনফরচুনেটলি সংবিধানের এই ধারাটা আমরা কেউ দেখেও দেখি না। 1 2 হলো এই চুক্তিটি ভয়ানক বিতর্কিত একটি চুক্তি দুটি কারণে। এক হচ্ছে একটা অনির্বাচিত সরকার নির্বাচনের 3 দিন আগে তড়িঘড়ি করে এরকম একটা চুক্তি করতে পারে কিনা। 2 এরকম একটা চুক্তি যেটা ট্যারিফ কমানোর নামে করা হলো,
সেই ট্যারিফটাই কিন্তু বাতিল হয়ে গেছে যুক্তরাষ্ট্রে। তো সেই ট্যারিফটার উপরে না, ট্যারিফ কমানোর যুক্তিতে যেই চুক্তি করা হলো নির্বাচনের মাত্র 3 দিন আগে, সেটা একটা রিভিউ হওয়া দরকার না সংসদে? এইবার আসেন আমার ক্ষমতা প্রসঙ্গে। আমি সংসদ মুলতুবি চাইতে পারতাম, কিন্তু ইতিহাস বলে 2-3টা ইনসিডেন্টের বাইরে সংসদ মুলতুবি হয় না। সো আরেকটা থাকতে পারে যে আমরা স্বল্প সময় আলোচনার জন্য 68 বিধিতে আমি নোটিশ দিতে পারতাম, যেটা স্পিকার মিন করেছেন যে আপনি নোটিশ দেন। আপনি জানেন এই নোটিশটা আমার 5 জন সংসদ সদস্যের স্বাক্ষর লাগবে। আপনি আমার বাইরে, আমি আপনাকে আজকে অন রেকর্ড চ্যালেঞ্জ করছি, আপনি আর একটা সংসদ সদস্য জোগাড় করে দেন, একটা, 5টা তো পারবই না, আমার বাইরে আপনি একটা জোগাড় করে দেন যে সংসদে এই চিঠিটা স্পিকারকে দেবে যে এটা নিয়ে একটা স্বল্প সময় আলোচনা। আমার মনে হয় যে এটা সবারই আসলে একটু মনোযোগ দিয়ে শোনা দরকার, অথচ এখানে সিরিজ অফ লাইজ আছে, যেটার মধ্যে আমি বলা হয়েছে যে ট্যারিফ 37% থেকে 20% বা 19% করছে, কথা সত্য না। এর আগে, চুক্তির আগেই সেটা 20% আইসা ছিল, এবং সেই 20% নিয়েও আসলে কোর্ট একটা অর্ডার দিয়ে রাখছিল, এটার মধ্যে কোনো টাইম বাউন্ড ছিল না, এবং এইটা মিথ্যার পর মিথ্যা বলা হয়েছে। এবং আমি আপনার কথা শুনে আমার কাছে মনে হলো যে এই সংসদে যদি আপনি ছাড়া আর একজন না থাকে যে এইটা আসলে স্পিকারের নোটিশে আনতে পারবেন, আমাদের মনে হয় এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কিছু হইতে পারে না। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এরকম একটা চুক্তি, যে চুক্তিটার সাথে আসলে জামাতে ইসলামী এবং বিএনপি দুজনের সাথে আসলে কথা বলছে, মানে ভালো চুক্তি, তো ওনারা দুজন এটাকে ভালো বললেই পারে। আমি আপনাকে আরো খোলামেলা বলি, আমার কপালই হলো শত্রু তৈরি করার কপাল, বুঝছেন খালেদ ভাই? আমি আরেকটু শত্রু তৈরি করি। বিএনপি এটাকে আনবে না, আপনি তো বুঝতেই পারতেছেন। হ্যাঁ, মব নিয়ে যখন কথা বললেন তখন আমি, আমার মনে আছে যে আপনার সঙ্গে ঢাকায় যখন আমার কথা হয়েছিল, সাক্ষাৎকার আপনি বলেছিলেন যে অন্তর্বর্তী, আমি আপনাকে কোট করছি, অন্তর্বর্তী সরকারের কোনো অংশের ইন্ধনেই একটি শক্তি মাঠে ছিল যারা মবের মাধ্যমে অরাজক পরিস্থিতি তৈরি করত। গত 17 মাসে কয়টি মব ভাঙা হয়েছে, কয়টি মাজার ভাঙা হয়েছে, এই একসময় এগুলির হিসাব রাখা কঠিন হয়ে পড়েছিল। কিন্তু আমরা কিন্তু এই অন্তর্বর্তী সরকার চলে যাওয়ার পরও একই রকম ঘটনা দেখছি, একই রকম ঘটনা পাচ্ছে যে আপনি ডক্টর ইউনূসের আমলে মবের পেছনে অন্তর্বর্তী সরকারের কোনো অংশের ইন্ধনের কথা বলছিলেন, এখনকার ঘটনা এই সরকারের কোনো অংশের ইন্ধন কি দেখেন? এখন তো আমরা মানে থানার ভিতরে মব করা হচ্ছে, যেটাতে ছাত্রদলকে আমরা আক্রমণকারী দেখছি, অনেকে বলছেন যে তাদের বিরুদ্ধে মামলাটা পর্যন্ত নেওয়া হচ্ছে না। এই যে ঠিক সমস্যাটা এই জায়গাটাতে খালেদ ভাই, ঠিক এই জায়গাটাতে আমরা একটা ট্রেন্ড সেট করেছে 17 মাস ধরে, হ্যাঁ, যে দাবি আদায় করতে চাও, লোক জড়ো করো। কোনো কিছুর মানে কোনো ব্যক্তির কাছ থেকে 10 লাখ 20 লাখ টাকা একবারে নিতে চাও, মব তৈরি করো। কোনো প্রতিষ্ঠানের প্রধান পরিবর্তন করতে চাও, মব তৈরি করো। কাউকে চেয়ার থেকে সরাই দিতে চাও, মব তৈরি করো। এই যে একটা কালচার 17 মাস ধরে আমরা একেবারে মানে সমাজের মধ্যে বৈধতা দিয়ে দিলাম, সেটা থেকে তো চট করে উঠবে না মানুষ, যদি না আপনি শক্ত হাতে সেটাকে হ্যান্ডেল করেন। ধরেন খালেদ ভাই, আমি আপনার একটু বলি, 21শে ফেব্রুয়ারি আমার উপর হামলা হয়ে ফুল পায়ে পিষে আমার নেতাকর্মীকে পিটায়া ব্রাহ্মণবাড়িয়ায় এই ঘটনা ঘটছে, শহীদ মিনারে ফুল দেওয়ার সময়। আমি বিএনপি কে অলওয়েজ বলি আনস্মার্ট পার্টি। হ্যাঁ, মানে এদের যতটুকু না মানে মানে ইয়ে আছে, ক্যাপাসিটি আছে, কিন্তু সেটাকেও তারা না প্রপারলি পলিটিক্যালি ইউটিলাইজ করতে পারে। ধরেন ওই দিনই যদি স্বরাষ্ট্রমন্ত্রী একদম শক্তভাবে কন্ডেম করে যারা এটার সঙ্গে যুক্ত তাদেরকে আইনের আওতায় নিত, তাহলে কিন্তু এখন তারা এটাকে পলিটিক্যালি পজিটিভ একটা কালার দিতে পারতো। মানে কিছুটা ক্রেডিট তাদের ঝুলিতে গিয়ে জমা হইতো যে আমরা কিন্তু জিরো টলারেন্সে আছি। সে আমাদের দলের বাইরে চলে গেছে, সে স্বতন্ত্র এমপি, কিন্তু আমরা তার বিরুদ্ধে হওয়া কোনো অন্যায়কেও মানব না। ইটস আ ভেরি বিউটিফুল মেসেজ ফ্রম দি গভর্নমেন্ট সাইড। কিন্তু আপনার ব্যাপারে কিন্তু আমি একটু ডেভিলস অ্যাডভোকেট হই, আপনার ব্যাপারে এইসব সিদ্ধান্ত নেওয়া তো মুশকিল, কারণ আছে আপনি তো একাই 100, আপনি তো ডিসি সাহেবকে ধমকান, তাকে আঙ্গুল তুলে বকা দেন, তাকে মানে বাদ করে দেন। মানে এখন আসলে একটা স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে বসে থেকে আপনার বিরুদ্ধে আক্রমণটা আপনি ইনিশিয়েট করেছেন কিনা সেইটাও তো একটা, আমি ইনিশিয়েট করেছি। উনি দেন অ্যান্ড দেন বিষয়টা অ্যাড্রেস যদি করতেন, পুলিশকে ফোন করতেন। আর আজকালকার দিনে না খালেদ ভাই, বিশ্বাস করেন, ওই আমার ম্যাজিস্ট্রেটকে বুড়া আঙ্গুল দেখানো যেমন লুকানো যায় না, আবার একই ভাবে ওই
আমি আমার কিছু ইনিশিয়েট আমি করলাম কিনা সেটাও লুকানো যায় না। আর বিশেষ করে স্পটলাইটের নিচে যারা থাকে তাদের তো আরো কিছু লুকানো যায় না। সো এইটা বোধহয় এমন কোন রকেট সায়েন্স হইতো না যে ইনিশিয়েটটা কে করলো, কেন হইলো, কোথায় হইলো। এটার ভিডিও ফুটেজ, মানে স্টিল ছবি হাজার হাজার ফেসবুকে ভাষা বেড়াইতেছে। সো আমি জাস্ট বলতেছি কি, এখন আমি ডেভিলস অ্যাডভোকেট হই, মানে বেচারা বিএনপি এটাকে পলিটিক্যালি এনক্যাশ করতে পারতো, কিন্তু বেচারা বিএনপি ওইটুকু মানে হয়তো মনে করছে দরকার নাই 222টা সিট আসে, তারপরে হচ্ছে যে যারা আসে তারা মামুরা আসে, তারা আপনি একজন, মানে ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এই জন্য আমি আমার সংসদের প্রথম দিন বলছিলাম আমরা ফিজিক্সে ব্রুট মেজরিটি ইজ আ very bad signal for the ruling party. আমরা আসলে মানে ইয়া পড়তে গিয়ে আমার এটা প্রায় মনে হয় যে থিটা ক্ষুদ্র বলিয়া ওকে উপেক্ষা করা যায় এখানে।